গুড মর্নিং। ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, আমি আজকে হচ্ছে একটু মোবাইলে, তাই একটু হবে। আমি চেষ্টা করছি মোবাইলে ট্রাই করার। দেখা যাচ্ছে? জি স্যার। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। তো আমি তোমার কথা শুনতে পাচ্ছি না তোমাদের। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। না, আমি স্পিকার দিতে ভুল করেছি। মোবাইল আগে করিনি তো কখনো। আচ্ছা, আমরা আজকে হচ্ছে নতুন টপিক শুরু করছি। এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনস ইন ওয়েল্ডিং। এগুলো তোমাদের হ্যান্ড আউটে নেই। তো আপাতত ওগুলো আমি আর এখনো মিক্স করে আগের যে বাকি চ্যাপ্টার গুলো যেরকম হয়েছে সেভাবে তৈরি করা হয়নি। এগুলো হচ্ছে এক একটা হচ্ছে এখন যেগুলো পড়বো মোটামুটি পার্টিকুলার একটা চ্যাপ্টার থেকে পড়বো বইয়ে। তো আমি ওই চ্যাপ্টার গুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। যদিও একটা কপিরাইট ইস্যু আছে, কিন্তু আনফরচুনেটলি এই মুহূর্তে কিছু করার নেই আর কি। আমি তোমাদেরকে ওভাবে করে দিয়ে দেবো আর কি। বা তোমাদের কাছে, আচ্ছা, আমি দিয়ে দেবো। আর যেটা আছে, আমরা লাস্ট যেটা বাকি ছিল খানিকটা পড়ানো, যে আমাদের ইন্ট্রোডাকশন টু ওয়েল্ডিং মেটালার্জি, ওই বাকি অংশটুকু তোমরা এটা নিজেরাই তোমরা বসে বসে পড়ে নিও, ঠিক আছে? আজকে তো কম কেন, মাত্র 20 জন নাকি? স্যার, রেকর্ডিং অন করা আছে? হ্যাঁ, করেছি আমি। তোমরা তোমরা একটু চেক করো। তোমরা তো বুঝতে পারো কথা, আমি আসলে মোবাইলে তো প্রথমবারের মতো মোবাইল থেকে টিমসে ঢুকেছি। হয়েছে স্যার, রেকর্ডিং অন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। কেমিক্যাল রিয়াকশনস ইন ওয়েল্ডিং, এটা আমাদের কেমিক্যাল রিয়াকশনস ইন ওয়েল্ডিং যেটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ওয়েল্ডিং সময় আমরা যেরকম অক্সিফয়েল ওয়েল্ডিং আমরা কিছু কেমিক্যাল রিয়াকশন হয় সেই টাইপের না আসলে। এখানে আমরা যেটা দেখব সেখানে হচ্ছে, মনে করো যে আমাদের যে আসলে অ্যাটমসফিয়ারের যে নাইট্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে, সেইগুলোর সাথে আসলে ওয়েল পুলে কিভাবে কি রিয়াকশন হয়, সেগুলো ওয়েল পুলে কতটুকু ডিজলভ হয়, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে মেইনলি দেখবো আর কি। তো এখানে আমরা যেরকম এর আগে আমরা কিছু অক্সিফুয়েল গ্যাস ওয়েল্ডিং আমরা কিছু রিয়াকশন দেখেছি, এটার সাথে একটা পার্থক্য আছে। ওটা ছিল ওয়েল্ডিং হওয়ার জন্য বা জয়েনিং হওয়ার জন্য, মেল্টিং করার জন্য আমাদের যা যা দরকার ছিল সেটা। আর এগুলো হচ্ছে তার সাইড ইফেক্ট গুলো আমরা দেখবো। তো আমাদের এরকম আমরা চেষ্টা করব। এখন আমরা একটু কুইক আগানোর চেষ্টা করব, কারণ এই রিয়াকশন গুলো পড়বো, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আমরা পিএমজি পড়বো। পিএমজি পড়ে তারপরে আমরা হচ্ছে ফিউশন জোন দেখবো, তারপর হচ্ছে হ্যাজ দেখবো, তারপর কিছু পার্টিকুলার অ্যালয় সিস্টেমের উপরে আমরা ওয়েল্ডিং এর ইফেক্ট গুলো দেখবো, সেগুলো হচ্ছে হ্যাজে দেখবো মেনলি। তো কেমিক্যাল রিয়াকশনস ইন ওয়েল্ডিং, ইফেক্টস অফ নাইট্রোজেন, অক্সিজেন এন্ড হাইড্রোজেন। এগুলো হচ্ছে এই যে গ্যাসগুলো হচ্ছে আমাদের ওয়েল মেটালের সাথে ডিজলভ হতে পারে। ওয়েল মেটালে ডিজলভ হতে পারে মানে হচ্ছে আমরা যে ফাডল যেটা আছে, ফাডল বলি বা আমরা ওয়েল পুল বলি, সেটাতে ক্যান ডিজলভ ইন দ্যাট পুল ডিউরিং ওয়েল্ডিং। তো এগুলো কোথা থেকে আসে? মোস্ট অফ দ্য টাইমস এগুলো আসবে হচ্ছে আমাদের এয়ার থেকে। আবার কিছু আসবে মাঝে মাঝে আসবে হচ্ছে আমাদের কনজিউমেবলস থেকে, যেরকম আসবে হচ্ছে শিল্ডিং গ্যাস থেকে আসতে পারে, ফ্লাক্স থেকে আসতে পারে, ওয়ার্কপিস থেকে আসতে পারে। যেরকম হচ্ছে আমাদের হাইড্রোজেন আসতে পারে কনজিউমেবলস থেকে। কিভাবে আসতে পারে? হাইড্রোজেন হতে পারে আমাদের
বা হাইড্রোজেন বা অক্সিজেন আসতে পারে হচ্ছে, মনে করো অনেক সময় হচ্ছে আমাদের শিল্ডিং গ্যাসে আমরা অনেক সময় হাইড্রোজেন থাকতে পারে, অনেক সময় একটু অক্সিজেন ব্যবহার করতে পারি। আবার যেটা আছে কোটিং যেগুলো দিই আমরা, ফ্লাক্স বা কোটিং যেগুলো থাকবে, কাভারিং যেগুলো থাকবে, সেখানে যেগুলো আছে সেখান থেকে ডিকম্পোজ হয়েও আমাদের এগুলো আসতে পারে, নাইট্রোজেন এয়ার থেকে আমাদের আসতে পারে। আলটিমেটলি সমস্যাটা কি, এটা হচ্ছে আমাদের ওয়েল্ডিংটাকে খুব বাজেভাবে এফেক্ট করতে পারে। খুব বাজেভাবে কিভাবে এফেক্ট করতে পারে, আমরা জানি কি হাইড্রোজেন এমব্রিটলমেন্ট হয়, অক্সিজেন আমাদের কি করতে পারে, ইনক্লুশনের মতো করে একটা অক্সাইড তৈরি করতে পারে, নাইট্রোজেন আমাদেরকে কিছু আমাদের এরকম নাইট্রেটের মতো কিছু তৈরি করে দিয়ে আমাদের যেগুলো হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিকে আমাদেরকে হ্যাম্পার করবে, আমাদের কোরোশনকে তারা এক্সেলারেট করতে পারে। তো এখন যদি আমরা দেখি, আহ আচ্ছা আমার মনে হয় আমি একটু এই সময় তো ফোন হলে রিং হবে না। আচ্ছা আমি এটাকে ফোনটাকে অফ, আচ্ছা থাক পরে দেখবো না, থাক। আচ্ছা, এফেক্টস অফ নাইট্রোজেন, অক্সিজেন এন্ড হাইড্রোজেন ইন ওয়েল্ড সাউন্ডনেস। আমরা জাস্ট আপাতত এগুলো একটু পড়ি, পরে এগুলো আমরা আস্তে আস্তে বেশ কিছু কয়েকটা আইটেমে আমরা ডিটেলস দেখবো। স্টিলসে যদি যাই, নাইট্রোজেন হলে স্ট্রেংথ বাড়ে কিন্তু টাফনেস কমে। কিভাবে স্ট্রেংথ বাড়ে কে বলবে? নাইট্রোজেন কিভাবে স্টিলের স্ট্রেংথ বাড়ায়? কে একজন বলো। Solid solution strengthening. সলিড সলিউশন স্ট্রেংথেনিং। আর একটু স্পেসিফিক্যালি বলো। মানে স্যার ইন্টারস্টিশিয়াল সাইট গুলায় বসে ওখানে হ্যাঁ ডিস্টরশন হ্যাঁ ক্রিয়েট করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো যেটা হচ্ছে মানে কার্বন যেরকম করে সেরকম আর কি। আবার টাফনেস কমাচ্ছে যে নাইট্রেট টাইপের কিছু তৈরি করছে, যেগুলো হচ্ছে শার্প কিছু নিডল শেপ আর কি। তো শার্প টিপ যদি থাকে সেগুলো হচ্ছে আমাদের ফ্যাটিক মানে ক্র্যাক ইনিশিয়েট করার সাইট হিসেবে কাজ করে, সেখানে আমাদের যার জন্য আমাদের টাফনেস কমে যায়। তো অক্সিজেন একইভাবে হচ্ছে আমাদের টাফনেস কমা যায়, কিন্তু সেটা হচ্ছে যে আবার হচ্ছে আমাদের এসপি গুলো ফেরাইট তৈরি করে। এগুলো আমরা যখন পরে দেখবো এগুলো, আমরা জাস্ট আপাতত জেনে রাখি যে অক্সিজেনের ফলে আমাদের হচ্ছে এসিকুলার ফেরাইট যদি তৈরি হয় স্টিলে, তাহলে আমাদের আবার টাফনেস বেটার হতে পারে। সমস্যা যেটা হচ্ছে হাইড্রোজেন থাকলে হচ্ছে হাইড্রোজেন এমব্রিটলমেন্ট, মানে হচ্ছে আমাদের হাইড্রোজেন ক্র্যাকিং হওয়ার চান্স থাকে। আচ্ছা আমি মোবাইল আছে দেখে কি তোমাদের সমস্যা হচ্ছে না তো? তোমরা তো তোমাদের ডেস্কটপ বা পিসি তে তো ফুল স্ক্রিন, তো ফুল রেজলিউশনই দেখতে পাচ্ছ, ঠিক না? নাকি সবাই কি মোবাইলে বসে আছো? মানে তোমরা ফুল রেজলিউশনই তো দেখতে পাচ্ছ, কোনো সমস্যা তো হচ্ছে না, না? না স্যার, সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। একইভাবে আমি যদি স্টেনলেস স্টিলও আমাদেরকে নাইট্রোজেন থাকলে সমস্যা হয়, অ্যালুমিনিয়ামে নাইট্রোজেনের কোনো সমস্যা নেই, কারণ অ্যালুমিনিয়ামে নাইট্রোজেন থাকবে না, অক্সিজেন বা হাইড্রোজেন থাকতে পারে। ওগুলো হচ্ছে মেনলি অক্সিজেন থাকলে কি হয়, অক্সাইড ফিল্ম যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভেঙে ভেঙে টুকরো হয়ে ওয়েল পুলে যদি তোমার ডিজলভ হয়ে যায়, ডিজলভ না, ওয়েল পুলে যদি তারা সাবমার্জ হয়ে যায়, সেখানে তারা ইনক্লুশন হিসেবে থেকে যাবে। একইভাবে টাইটানিয়াম অ্যালয়েতেও আমাদেরকে এই টাইপের তারা যদি নাইট্রোজেন অক্সিজেন তারা হচ্ছে আমাদের প্রপার্টিকে হ্যাম্পার করতে পারে। যদি আমরা দেখি ভিন্ন ভিন্ন রকমের প্রপার্টি, যদি দেখি প্রপার্টিতে আমাদের কি কি কিভাবে ধরনের আমাদের ওয়েল্ডিং এর সমস্যা হয় বা ডিজলভ কোথায় বেশি হয়, যদি দেখি নাইট্রোজেন যদি হয়, সরি একদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে নাইট্রোজেন, ওয়াই অ্যাক্সিস হচ্ছে অক্সিজেন। তো মোবাইলে যেটা সমস্যা অ্যানোটেট করা যায় না, এটা ভাবছিলাম আর কি, ফোন আসা শুরু করবে। সরি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে আমাদের শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার। কথা শোনা যাচ্ছে না? সরি, ফোন চলে এসেছিল। যেটা হচ্ছে, যদি দেখো আমরা সবসময় বারবার বলে আসছিলাম যে হচ্ছে আমাদের টিগ ওয়েল্ডিংটা হচ্ছে সবচেয়ে ক্লিন ওয়েল্ডিং। আমরা কিন্তু এই ফিগারই কি আমাদের সেটাকে সাক্ষী দিচ্ছে না? ও যে একদম দেখো জিরোর কাছাকাছি, অরিজিনের কাছাকাছি হচ্ছে ছোট করে যে একটা আছে, ওটা হচ্ছে জিটিএ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং, হ্যাঁ, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং। আবার সেই তুলনায় দেখো মিগ ওয়েল্ডিংটা একটু তার থেকে একটু খারাপ, যদি আর্গন গ্যাস দেই বা কার্বন ডাইঅক্সাইড দেই
সেটা দিলে দেখো যদি কার্বন ডাই অক্সাইড শিল্ডিং গ্যাস ব্যবহার করি একটু বেশি অক্সিজেন চলে আসে, নাইট্রোজেন মোটামুটি খুব কম থাকে মিগে, এই যে জিএমএ লেখা যেটা আর কি। সেই তুলনায় সাবমার্জে আমাদের অক্সিজেন অনেক বেশি পাই। সাবমার্জে অক্সিজেন আসতেছে আমাদের হচ্ছে যে ওই যে আমরা যে ফ্লাক্স থাকতেছে সেখান থেকে। আবার দেখো আমরা অন্যান্য যে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং যদি আমরা ব্যবহার করি, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিংটা কোনটা, SMAW, বা আমরা ওই টাইপের ওয়েল্ডিং করলে সেখানেও কিন্তু আমরা একটু নাইট্রোজেন বা অক্সিজেন আমাদের আরো বেশি পরিমাণে আমি মোটামুটি পাচ্ছি। মানে এগুলো কিন্তু নেগেটিভ সেন্সে বলছি। আবার সেলফ শিল্ডেড যেটা হচ্ছে আমি এখানে হচ্ছে যে আমি আর কোনো না, শুধুমাত্র কোটিং বা থাকতেও পারে নাও থাকতে পারে, এগুলোতে আমাদের আরো বেশি পরিমাণে নাইট্রোজেন আসবে। নাইট্রোজেন আসবে কোত্থেকে? এনভায়রনমেন্ট থেকে। তার মানে যদি এনভায়রনমেন্ট থেকে যদি আমি মানে আমাদের এয়ার থেকে যদি আমরা ওয়েল পুলকে যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমাদের নাইট্রোজেনটা সবসময় বেশি চলে আসবে। আর অক্সিজেনটা মেনলি আসবে এয়ার থেকেও আসবে, কিন্তু তার থেকেও তার বেশি আসার চান্স থাকে হচ্ছে তুমি যেই শিল্ডিং গ্যাস ব্যবহার করবে অথবা তুমি যে কনজিউমেবলস ব্যবহার করবে, কাভারিং ব্যবহার করবে সেসব জায়গা থেকে। নর্মালি আমরা কি ধরনের প্রোটেকশন টেকনিক ব্যবহার করি? গ্যাস ব্যবহার করি হচ্ছে টিকে ব্যবহার করি, মিগে ব্যবহার করি, PAW তে আমরা ব্যবহার করেছি গ্যাস, আমরা গ্যাস দিয়ে আমরা প্রোটেকশন দিই। স্ল্যাগ কোথায় ব্যবহার করি? স্ল্যাগ ব্যবহার করি কোথায়? সাবমার্স আর্ক ওয়েল্ডিং, ইলেকট্রো স্ল্যাগ হচ্ছে স্ল্যাগ দিয়ে আমরা কাভারিংটা দিচ্ছি। গ্যাস এবং স্ল্যাগ কোথায় ব্যবহার করি? শিল্ডিং গ্যাস, ফ্লাক্স, কোর সেসব জায়গাতে। কারণ কি সেখানে গ্যাসও হচ্ছে ফ্লাক্স, স্ল্যাগও হচ্ছে, গ্যাসও থাকবে, স্ল্যাগও থাকবে। স্ল্যাগটা আসবে কোত্থেকে? আমাদের যে কাভারিং থেকে, ওখান থেকে আমাদেরকে আমরা স্ল্যাগ গুলো পাচ্ছি। এছাড়া ভ্যাকিউম হতে পারে, সেলফ প্রোটেকশনও হতে পারে। এখন আমরা যদি যাই টিগ মিগে যাই, টিগটা হচ্ছে ক্লিনেস্ট। আমরা যদি ক্লিনেস্ট বলি, আমরা ওই যে আমরা একটু আগে যে ছবিটা দেখলাম সেটাতে আমরা ব্যাকআপ দিতে পারবো। একটু আগে যে আমরা প্লটটা দেখলাম, বার চার্ট দেখলাম, সেখান থেকে ক্লিনেস্ট আর্ক ওয়েল্ডিং প্রসেস। সেখানে হচ্ছে আমাদের কি করছি, আমরা ইনার্ট গ্যাস ব্যবহার করছি। ইনার্ট গ্যাস ব্যবহার করছি। ছবিটা যদি দেখি, ছবিটাতে দেখো তো ছবিটাতে কি করা আছে। ছবিটাতে হচ্ছে আমি ডাবল গ্যাস ব্যবহার করা হচ্ছে, ঠিক না? ছবিটা খেয়াল করো, আমি ওয়েল্ডিং করছি। ওয়েল্ডিং করার সময় আমি একটা লেয়ার তো আছেই, ওই যে আমাদের যে একটা রডের মতো আছে, রডের পিছনেও দেখো একটা বক্সের মতো করে আটকানো আছে না? আমি ডান থেকে বাঁয়ে যাচ্ছি, দুটো প্লেটকে বাট ওয়েল্ড করছি। তো ডান থেকে বাঁয়ে যখন যাচ্ছি, আস্তে আস্তে মুভ করছি, আমি ওখানে তো গ্যাস তো থাকছেই, আমি দিলাম। তো হাই পিউরিটি আর্গন হতে পারে, এয়ারের সাথে মিক্স করতে পারি, বা কার্বন ডাই অক্সাইডের সাথে মিক্স করতে পারি। একটা থাকলো আমাদের শিল্ডিং গ্যাস, যেটা টিকে যেরকম হয়। পিছনে আমি বক্স করে সেখানে আমি আলাদা করে আবার আর্গন সাপ্লাই দিচ্ছি। সাপ্লাই দিলে কি হচ্ছে, আমার ওয়েল পুলটা পুরোপুরি সলিডিফাই না হওয়া পর্যন্ত মোটামুটি তাকে আমি ঢেকে রাখতে পারছি, তাই না? যদি আমি তাকে যদি এভাবে করে ঢেকে রাখতে পারি, তাহলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, আমি ওয়েল পুলটাকে কোনো ধরনের কন্টামিনেশন থেকে রক্ষা করতে পারছি। সেজন্য এটা যদিও তুমি যদি এক্সট্রা এরকম ব্যাকিং প্লেট দিয়ে আমি যদি আলাদা করে এক্সট্রা গ্যাস সাপ্লাই করি, সেটা অবশ্যই এক্সপেন্সিভ। সবসময় এটা ব্যবহার করা হয় না। খুব রিয়েক্টিভ টাইপের ম্যাটেরিয়াল যদি না হয়, বা তোমার যদি বয়েলিংটাকে তোমার খুব ওরকম করে প্রোটেকশন দেওয়ার দরকার না হয়, তখন এগুলো ব্যবহার করা হয় না। টাইটানিয়াম টাইপের অ্যালয়তে অনেক সময় রিয়েক্টিভ হলে তখন সেটা আমরা ব্যবহার করি। এখন আমরা যদি যাই মিগে, যদি যাই, MgAW এবং মিগ একই না? এটাও মোস্টলি ক্লিন, টিগের থেকে একটু কম। তো এটা গেল লেস স্টেবল আর G2 কনজিউমেবল ইলেকট্রোড। কারণ কি, আমরা কনজিউমেবল ইলেকট্রোড থাকা মানে কি, ইলেকট্রোডের লেন্থটা আস্তে আস্তে একটু একটু তো ভ্যারি করছে। তো যার জন্য আমাদেরকে টিগে যতটুকু আমরা স্টেবল পাচ্ছি, মিগে অতটুকু আমরা স্টেবল আমরা পাবো না। তো যদি আমরা মনে করো অনেক সময় যদি কার্বন ডাই অক্সাইড যদি আমরা ব্যবহার করি শিল্ডিং গ্যাস হিসেবে, তো আমাদের টিগ মিগ বা যেটা হোক, আমাদের সমস্যাটা কি হতে পারে, যদি খুব বেশি হাই টেম্পারেচার কোনো কারণে ডেভেলপ করে, আমি এক্সাক্ট বলতে পারছি না কত টেম্পারেচারে ডিকম্পোজ হয়, তোমরা হয়তো ইন্টারমিডিয়েট থেকে হয়তো মনে থাকতে পারে কারো। কার্বন ডাই অক্সাইড হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস আমাদের হচ্ছে অক্সিজেন হিসেবে তারা তৈরি হতে পারে। এখান থেকে যদি আমি অক্সিজেন যদি আমি এখানে আলাদা তৈরি হয়ে যায়, সেই অক্সিজেন শিল্ডিং গ্যাসে অক্সিজেন থাকার কারণে সেইটা কিন্তু আমি আর প্রোটেকশন আলাদা করে সে প্রোটেকশন দিচ্ছে না, সে ডাইরেক্ট কিন্তু ওয়েল পুলে আমাদের ডিজলভ হয়ে যেতে পারে। তাহলে আমাদের কি হবে, ওয়েল পুলে আমাদের অক্সিজেন বেড়ে যাবে। ওয়েল পুলে অক্সিজেন বেড়ে যাওয়া মানে হচ্ছে আমাদের সলিডিফাইড যেটা হচ্ছে লিকুইড, সলিডিফাইড যেটা ওয়েল, যেটা হচ্ছে ওয়েল বিটের মধ্যে আমাদের অক্সিজেনের লেভেল আমাদের বেড়ে যায়। এখন যদি আমরা SMAW বা MMAW যেটা, সেটা যদি আমরা দেখি, এখানে আমরা হচ্ছে
SMAW তে আমরা কি ব্যবহার করে কোনো শিল্ডিং গ্যাস তো আমরা তো ওভাবে আসলে ব্যবহার করি না, যদি এক্সট্রা আমরা না চাই সাধারণত আমরা তো ব্যবহার করি না। তো খুব লেস ইফেক্টিভ অ্যাটমসফিয়ার থেকে আমাদের ওয়েল পুলে অক্সিজেন এবং নাইট্রোজেন আমাদের চলে আসবে। একই সাথে হচ্ছে আমাদের যে কাভারিং যেগুলো থাকে, কাভারিং মানে হচ্ছে কোটিং যেটা দিচ্ছি ইলেকট্রোড গুলোকে যে ঢেকে রাখছি, সেখান থেকে আমাদের ডিকম্পোজ হয়ে যদি আমাদের কার্বনেট বা সেলুলোজ যদি থাকে সেখান থেকে হচ্ছে আমাদের ডিকম্পোজ হয়ে আমরা সেখান থেকে আমরা অক্সিজেন আমরা আবার বেড়ে যাবে। যদি আমাদের FCW হয়, আচ্ছা আমি একটু ভুল লিখছি, FCW তো এটা হবে না, আমি ভিতরে FCW এটা না। যদি আমাদের যদি এটা হয় একইভাবে হচ্ছে আমাদের এখানে আমরা অত বেশি আমাদের অক্সিজেন আসবে না, কিন্তু আলটিমেটলি তোমার মানে কন্টামিনেশন হবেই। একই সাথে যেটা হচ্ছে আরেকটা কথা বলা দরকার, আমরা ইচ্ছা করে অনেক সময় কাভারিং যেগুলোতে আমরা যেগুলো কাভারিং ব্যবহার করি সেখানে অনেক সময় ইচ্ছা করে নাইট্রোজেন অ্যাড করা থাকে মেটাল পাউডার হিসেবে, আমরা মানে ওখানে আমাদের কিছু সাথে নাইট্রোজেন আমরা অ্যাড করে দেওয়া থাকে। ওইগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের নাইট্রেট তৈরি করার জন্য, বা হচ্ছে আরো কিছু হচ্ছে যে আমি যেন ওয়েল পুলের মধ্যে যেন আমার নাইট্রোজেন যেন যদি স্টিল হয় আর কি, যেন নাইট্রোজেন যেন যায়, ইচ্ছা করে সেসব জায়গাতে নাইট্রোজেন অনেক সময় দিয়ে দেওয়া হয়। একইভাবে সাবমার্জ আর্ক ওয়েল্ডিং আমাদেরকে আহ আমাদেরকে আমাদেরকে বেড়ে যায়, আমাদেরকে অক্সিজেন লেভেল সাধারণত বেড়ে যায়। আমি এখানে আবার একটু লিখছি, সিলিকা তো পারবে যদি তুমি অ্যাসিডিক যদি হয় ফ্লাক্স যেটা। এছাড়া হচ্ছে আমাদেরকে অক্সিজেন এখানেও আমাদের বেড়ে যেতে পারে। এখন আসি, এগুলো ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি কথা, এখন আসি আমরা হচ্ছে যে গ্যাস মেটাল রিয়াকশন কি হবে। মনে করো যদি আমাদের নাইট্রোজেন হয়, মনে করো আমরা এটাকে বলতে পারি নাইট্রোজেন মনে করো ডিসোসিয়েট হলো, exposure of molten steel to molecular nitrogen can result in dissolution of nitrogen atoms in the molten steel। আমাদের এভাবে করে আমাদের ডিসোলিউশন হচ্ছে, মনে করো নাইট্রোজেন হিসেবে তারা অ্যাটম হিসেবে তারা গেল। তো আমরা হচ্ছে সিভার্টস ল বলে একটা জিনিস আছে, সেখানে হচ্ছে মনে করো আমরা জাস্ট আমাদের এটা আমরা ডেরিভেশন করবো না, জাস্ট এমনি জানার জন্য আমরা মনে করো পার্শিয়াল প্রেসার দিয়ে আমি আমি ফ্রি এনার্জি অফ ফরমেশন দিয়ে আমি একটা টেম্পারেচার এবং হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি একটা লর মতো এখানে তৈরি করতে পারি। তো এটা হচ্ছে সিভার্টস। আচ্ছা আমি এখানে আচ্ছা সিভার্ট ল আমরা একটা ল তৈরি করতে পারি। এটা জাস্ট হচ্ছে জেনে রাখার জন্য যে আমাদের ডিজলভ যতটুকু হলো সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসারের সাথে তার রিলেশনশিপটা কি, সেটা একটা সিভার্ট একটা ল আছে। তো আর্ক ওয়েল্ডিং এ যেটা হয়, মেইনলি আমরা আর্ক ওয়েল্ডিং এ আমরা পড়ছি, এটা হচ্ছে আমাদের দরকার নাই। আমাদের এটা একই জিনিসই আমাদের দরকার নেই। আমাদের দুই রকম ভাবে আর কি, একটা তো হচ্ছে আমাদের এটা ছিল মলিকিউলার, হ্যাঁ আমাদের মনে করো নাইট্রোজেন মলিকুলার নাইট্রোজেন হিসেবে যেতে পারে এইভাবে, আর একটা হচ্ছে অ্যাটমিক নাইট্রোজেন আমাদেরকে যেতে পারে, দুইটাই আমাদেরকে পসিবল। একটা হচ্ছে মলিকুলারের জন্য হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে KDM, আর অ্যাটমিক হলে KMN, মনোঅ্যাটমিক যদি হয় সেই হিসাবে। এটা আমাদের এমনি রেফারেন্স, এটা আমাদের জানার দরকার নেই, মুখস্থ করবো না কেউ। আর এখন পর্যন্ত আমরা যদি জানি আমাদের পরীক্ষা হয়তো টার্ম ফাইনাল হয়তো যদি হয় মাস্টার্স যেরকম ওপেন বুক হচ্ছে, তোমাদেরও যদি এভাবে অনলাইনে হয় তাহলে হয়তো ওপেন বুক হয়তো হবে, আমি জানি না, এখন কোনো ডিসিশন হয়নি, তো ওপেন বুক হতে পারে। তো আপাতত আমাদের কোনো কিছু আমরা যেটা এইসব ডেটা মুখস্থ করার দরকার নেই। এখন যদি আমরা আসলে কিরকম ডিজলভ হতে পারে আমরা যদি একটু দেখি, আমরা দুটো ফর্মুলা দেখলাম এখানে, একটা ছিল হচ্ছে মনো অ্যাটমিক আর একটা হচ্ছে আমাদের মলিকুলার নাইট্রোজেনের জন্য। যদি আমি 1600 ডিগ্রি টেম্পারেচারে দেখি, আমার পার্শিয়াল প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ার হয় তাহলে হচ্ছে আমরা সেখানে ডিজলভ হবে হচ্ছে 0.045 ওয়েট% নাইট্রোজেন। একইভাবে অ্যাটমিক যেটা যদি নাইট্রোজেন হয় সেটা আরো অনেক কম অ্যাটমসফিয়ারিক পার্শিয়াল প্রেসারে আমি ওই পরিমাণ ডিজলভ করে ফেলতে পারি। তো একইভাবে অক্সিজেন এবং হাইড্রোজেনও একই ঘটনাই ঘটে। তার মানে এখন যদি আমরা একটু দেখি, এটা জাস্ট হচ্ছে আমাদের একটা হচ্ছে বায়ের ছবিটা হচ্ছে আমাদের মলিকুলার, আর ডান দিকেরটা হচ্ছে আমাদের মনো অ্যাটমিক যদি হয় সেটার সাথে দেখালো যে আমাদেরকে আমি অনেক বেশি পরিমাণে আমি তাকে ডিজলভ করতে পারি সেটা। তো এটা আমাদেরকে গেল। তো এখন যদি আমরা হাইড্রোজেনে দেখি, হাইড্রোজেন একটা মজার জিনিস হচ্ছে, দেখো ছবিটা একটু খেয়াল করো, ওয়েল্ড পুল উইথ এক্স এক্সিসটা।
ওয়েলফুল উইথ যদি আমরা ডায়াটমিক মনোঅ্যাটমিকটা আপাতত বাদ দেই, দেখো ডায়াটমিক কম একটা নির্দিষ্ট পরিমাণে আছে, মনোঅ্যাটমিকটা হচ্ছে আমাদের একদিকে আস্তে আস্তে ওয়েলফুলের উইথ মানে হচ্ছে ওয়েলফুল যদি আমি যে কোনো একদিক থেকে ক্রস সেকশন অনুযায়ী আগাই তাহলে উইথ, তার মানে হচ্ছে মাইনাস মানে জিরো হচ্ছে মাঝখানে হচ্ছে ওয়েলফুলের সেন্টার, সেন্টার থেকে বাঁ দিকে যদি যাই মাইনাস দিয়ে দেখানো আছে, মাইনাস মনে করো -5 মিলিমিটার 10 মিলিমিটার, ডান দিকে হচ্ছে +5 +10। তো আমরা যদি দেখতেছি আমাদের আউটার এজ যেটা আছে আমাদের হাইড্রোজেন বেশিরভাগই আমাদের হচ্ছে যে আমরা বারবার বলা হচ্ছে যে হাইড্রোজেন মনোঅ্যাটমিক এবং ডায়াটমিকের মাঝে পার্থক্য হচ্ছে আমাদের মনোঅ্যাটমিকে অ্যাবজর্পশন আমাদের সবচেয়ে বেশি হবে, ডিজলভ বেশি হবে সেই তুলনায় ডায়াটমিকের তুলনায়। ডায়াটমিক মোটামুটি খুব অল্প পরিমাণ একটা পার্টিকুলার রেটে সে হচ্ছে। ডায়াটমিক মনোঅ্যাটমিকে যেটা হচ্ছে এস যেটা আছে ওয়েলপুলের কিনারার দিকে বেশি হচ্ছে, ওয়েলপুলের সেন্টারে যেখানে হচ্ছে আমাদের টেম্পারেচার সবচেয়ে বেশি সেখানে আমাদেরকে কিন্তু অ্যাবজর্পশনটা হচ্ছে আমাদের কম। তো এখন ফিগার অনুযায়ী আমাদেরকে সেটাই দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে যে এটার একটা বড় কারণ হচ্ছে আমাদেরকে শুধুমাত্র যে ডিসলিউশন যে হচ্ছে সেটা দিয়েই কিন্তু আমাদের যে মানে কি পরিমাণ অ্যাটমসফিয়ার থেকে আমি নিচ্ছি আমার যে ডিসলভ হচ্ছে সেটাই যে একমাত্র আমাদের কি পরিমাণ নাইট্রোজেন আসবে বা হাইড্রোজেন আসবে সেটা ডিটারমিন করবে সেটা না। আমাদের যখন সলিডিফিকেশন হচ্ছে, সলিডিফিকেশন হওয়ার সময় কি হবে মনে করো, সলিডিফিকেশন হওয়ার সময় আমাদের কিছু কিছু হাইড্রোজেন, যদি হাইড্রোজেনের কথাই বলি, হাইড্রোজেন যেটা হচ্ছে তারা ওয়েলপুল থেকে রিমুভ হয়ে চলে যাবে, ওয়েলপুলে যে সবসময় থেকে যাবে সেটা নাও হতে পারে, ওয়েলপুল থেকে তারা আস্তে আস্তে রিমুভ হয়ে চলে যাবে। একই সাথে সলিডিফাই যখন হতে থাকবে, সলিডিফাই হওয়ার সময় সলিডিফিকেশন ফ্রন্ট থাকে, আমরা পড়েছি না সলিডিফিকেশন ফ্রন্ট পড়েছি না আমরা? Yes, sir. হ্যাঁ, সলিডিফিকেশন ফ্রন্টে আমাদের কি হয়, কন্টিনিউয়াসলি আমাদের সলিউট রিজেক্ট হতে থাকে, তাই না? তো সলিড যখন এরকম Yes, sir. রিজেক্ট হয়ে থাকে একইভাবে আমাদের হাইড্রোজেন এরকম আমাদের রিজেক্ট হয়ে থাকবে। তো এই ঘটনার জন্য হচ্ছে আমাদেরকে সেন্টারে যেসব জায়গাতে আমাদের সেন্টারে আমাদের কখনোই আমাদের হাইড্রোজেন বেশি থাকবে না, আমাদের এজের দিকে আমাদের কম টেম্পারেচার আমাদের আস্তে আস্তে বেশি থাকবে, কারণ ওই জায়গাতে হচ্ছে আমাদের আশেপাশে সারাউন্ডিং এর সাথে আমাদের মানে অ্যাকচুয়াল মানে সলিডিফিকেশন আমাদের আসলে বেসিক্যালি আমাদের শুরু হবে কোথায়, আমাদের যে ফ্রন্ট যত আস্তে আস্তে বাড়তে থাকবে, এপিটেক্সাল গ্রোথ হোক বা যেটাই হোক, আমরা দেখবো এপিটেক্সাল গ্রোথ আমরা পড়বো, আমরা তো এমনি তো মনে হয় এপিটেক্সাল গ্রোথ এগুলো আমরা সবই পড়ে ফেলেছি না, ফাউন্ডারি তো আমরা পড়ে ফেলেছি অলরেডি। Yes, sir. হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমাদের সেন্টারে আমাদের কখনোই আমাদের বেশি থাকবে না। তো আমরা যদি এজের গুলোকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমাদেরকে আস্তে আস্তে আমরা ওখান থেকেও যেহেতু রিজেক্ট হয়ে এজের দিকে থাকতেছে আমাদের বেশি, তো সেখান থেকেও যদি আমাদের আস্তে আস্তে ওইখানেই বেশি থাকবে, কিন্তু আমাদের সেন্টারে কখনোই আমাদের বেশি থাকবে না। এটা হচ্ছে জাস্ট একটা অ্যাজাম্পশন ছিল আর কি, তারা কিছু পেপার করে এটা এটা হাইড্রোজেনের বেলা এটা কিছু অ্যাজাম্পশন করেছে যে দুইটা কারণে আমাদের হবে, ডায়াটমিকটা এমনি কম হয় সে তুলনায় মনোঅ্যাটমিক আমাদেরকে বেশি হবে, কিন্তু বেশি হলেও তারা সেন্টারে বেশি থাকবে না, কারণ হচ্ছে আমাদের সলিডিফিকেশন গ্রোথ ফ্রন্ট যেগুলো আছে সেখান থেকে কন্টিনিউয়াসলি তারা হচ্ছে রিজেক্ট করতে থাকবে, একই সাথে ডিফিউশন হতে থাকবে, সব মিলিয়ে হচ্ছে আমাদের সেন্টারে বেশি থাকবে না, সেন্টারে আবার এজিটেশনটাও বেশি হয়, ঠিক না? আর্কিং এর জন্য এজিটেশনটা বেশি বেশি হয়। আবার যখন আমাদের আর্কিং যখন আমাদেরকে এটা যখন বন্ধ করব, আর্কিং বন্ধ করার সাথে সাথে হচ্ছে কিছু আমাদের হাইড্রোজেন হচ্ছে পুল থেকে ডিজলভ হয়ে মানে সরি বের হয়ে যাবে। কেন রিজেক্ট ওইটা কেন ইমিডিয়েটলি বের হয়ে যাবে সেটার কারণটা এটা আমার জানা নেই, এটা একটু একটু পেপার ঘাটলে তো পাবো। তো এখন আমরা যদি একটু প্রপার অ্যাকচুয়াল যে নাইট্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেন আমরা যদি যাই, নাইট্রোজেন যেটা হচ্ছে যে নর্মালি আমরা শিল্ডিং গ্যাস আমরা যখন পড়েছিলাম আমরা অনেক টাইপের শিল্ডিং গ্যাস দেখেছি, ঠিক না? কয়টা শিল্ডিং গ্যাসের নাম বলো তো? আর্গন, কার্বন ডাইঅক্সাইড, তারপর কি নাইট্রোজেন, এই টাইপের আমাদের ভিন্ন ভিন্ন রকমের আমাদের শিল্ডিং গ্যাস আমরা ব্যবহার করি। তো এখন আমরা হচ্ছে যে সবকিছুর জন্য সবকিছু ব্যবহার করি না, তো একটা অ্যান্সার এখানেই আছে, যেগুলো হচ্ছে নাইট্রোজেনের সাথে রিয়াক্ট করে না, যেসব মেটাল নাইট্রোজেনের ডিজলভ হয় না, নাইট্রোজেনের সাথে রিয়াক্ট করে না, সেসব যেরকম হচ্ছে কপার নিকেল, তো আমি যদি কপার নিকেলে ওয়েল্ডিং যদি করি সেগুলোর আমি ওয়েল্ডিং এর সময় আমি নাইট্রোজেনকে আমি চোখ বন্ধ করে শিল্ডিং গ্যাস হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক না? তাহলে হচ্ছে কি আমাদের আর ওই টাইপের কোনো রিয়াকশনও থাকলো না, অক্সিজেন দিলাম না কিছু দিলাম না, রিয়াকশনের কোনো চান্স নাই, নাইট্রোজেন আমি চোখ বন্ধ করে সেখানে ব্যবহার করতে পারি, সে ডিজলভ হবে না, কোনো ঝামেলা করবে না কপার এবং নিকেলে। তার মানে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তোমাদেরকে হঠাৎ করে যদি আমি জিজ্ঞাসা করি কপার নিকেলের একটা আমি অ্যালয় করতে চাচ্ছি, সেখানে আমি কি শিল্ডিং গ্যাস হিসেবে আমার কাছে সবচেয়ে প্রেফারেবল কে হবে, নাইট্রোজেন হবে কিনা, হলে নাইট্রোজেন কেন হবে,
তখন আমরা কি বলবো, কারণ হচ্ছে নাইট্রোজেন ডিজলভও করবে না, রিয়াক্টও করবে না, কার সাথে রিয়াক্ট করবে না, ডিজলভ হবে না, কপার এবং নিকেলের ওয়েল পুল যেটা হবে সেখানে এগুলো করবে না। তাহলে সেখানে আমরা একটা চোখ বন্ধ করে আমাদের একটা প্রায়োরিটি হিসেবে ব্যবহার করতে পারি। আর অন্যান্য ফ্যাক্টর আছে, কিন্তু মানে আর্কিং কিরকম হচ্ছে না হচ্ছে, কিন্তু এটা আমাদের একটা বড় একটা প্রাইম একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের ওয়েল পুলের সাউন্ডনেস এর জন্য, ওয়েল বিট যেটা তৈরি হচ্ছে সেটা সাউন্ডনেস এর জন্য আমরা এই টাইপের এইভাবে চিন্তা করলে আমরা তখন হচ্ছে নাইট্রোজেনের কথা চিন্তা করব। তাহলে যদি আমাদেরকে, না আমি তোমাকে শুনতে পাচ্ছি না, আমি আজকে আমার কোশ্চেন না করলে আমি কি হবে, আমি যেহেতু মোবাইলে তো আমি নিজে একটু অতটা প্রস্তুত না আর কি, মোবাইলে আমি করতে পারছি না আমি, কারণ সামনে যাওয়া পিছনে যাওয়া বা অন্য কিছু করা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। ওকে, যে আমি হ্যান্ড রেজ করলে এখানে, আচ্ছা আচ্ছা এখানে পপ আপ হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমাকে আমি করতে গেলে আমি আবার স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছি। আমি তোমাকে লোয়ার করে দিই, আই এম সরি। কোশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো না, যখন আমি ডেস্কটপে বসবো। যদি আমরা অন্য যেসব জায়গাতে নাইট্রোজেনের সাথে রিয়াক্ট হয় যেরকম হচ্ছে স্টিল, হ্যাঁ, তাহলে সেসব জায়গাতে হচ্ছে আমি এক্সট্রা আরো কিছু আমি প্রোটেকশন, এখন ই হয় না কেন, তো সেখানে আমি আরো কিছু আমাদের প্রোটেকশন লাগবে। প্রোটেকশন লাগবে কি, মানে আমি একটা স্ল্যাগ সেখানে তৈরি করতে হবে। সুমিত, কি আমার স্লাইডও দেখতে পাচ্ছ না? তুমি তাহলে একবার লগ আউট হয়ে একবার বের হও, মানে এক্সিট করো, লিভ নাও, লিভ নিয়ে আবার লগ ইন করো। বাকিটা কি দেখতে পাচ্ছ স্লাইড? Yes, sir. দেখতে পাচ্ছি। সুমিত, আমার মনে হয় তুমি একবার লিভ নিয়ে আবার আবার করো, কারণ সবাই মনে হয় দেখতে পাচ্ছে। আমি তোমার কোনো কথাও শুনতে পাচ্ছি না। তুমি একবার লিভ নাও, লিভ নিয়ে আবার লগ ইন করো। এখন অক্সিজেনের সোর্স কি, আমাকে একটা সোর্স বলো তো, কে বলবে? অক্সিজেনের সোর্স বলো। অক্সিজেনের সোর্স কি হতে পারে? কার্বন ডাই অক্সাইড থাকলে ওইটা ডিকম্পোজ করে ওখান থেকে অক্সিজেন হতে পারে। সরি, অক্সিজেন বলছি, নাইট্রোজেন, আমরা নাইট্রোজেন পড়ছি। স্যার, আমি তো ভয় পেয়েছিলাম অ্যাটমসফিয়ার। যে কি বলছো। নাইট্রোজেন হচ্ছে আমাদের সোর্স হবে, মোটামুটি অলমোস্ট অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার থেকে আসবে। তো তার মানে কি, আমি যদি অ্যাটমসফিয়ার ভালোভাবে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমি নাইট্রোজেনটাকে আটকাতে পারি। তো অন্যান্য গুলোতে যেরকম হচ্ছে অক্সিজেন বা হচ্ছে যে তোমার হাইড্রোজেন গুলো হচ্ছে যে আরো বেশি অন্যান্য সোর্স থেকে আসতে পারে, কনজিউমাবলস থেকে আসতে পারে, সে সে শিল্ডিং গ্যাস থেকে আসতে পারে, কিন্তু নাইট্রোজেনের সোর্স কিন্তু আমার একটাই। কারণ আমি অবভিয়াসলি নাইট্রোজেন আমি শিল্ডিং গ্যাস হিসেবে আমি আয়রনের সাথে দিব না, স্টিলের সাথে দিব না, তার মানে আমার সোর্স হচ্ছে একটাই। তো সেখান থেকে যদি আমি আটকাতে পারি তাহলে ভেরি গুড, আমি প্রোটেকশন তৈরি করতে পারবো। আমি যত ক্লিন ওয়েল্ডিং করতে পারবো তত আমি নাইট্রোজেনের পরিমাণ আমি কমায় রাখতে পারবো। এখন যেটা হচ্ছে, আমি অস্ট্যান্ড স্টিল যদি হয় বা ডুপ্লেস স্টেনলেস স্টিল যদি হয়, সেখানে হচ্ছে নাইট্রোজেন আবার কি হিসেবে কাজ করে, অস্ট্যান্ড স্টেবিলাইজার হিসেবে কাজ করে, ঠিক না? তার মানে আমি অনেক সময় অন পারপাস আমি হচ্ছে গ্যাসের মধ্যে নাইট্রোজেন অ্যাড করে দিই, শিল্ডিং গ্যাসে আমি নাইট্রোজেন অ্যাড করে দিই, কারণ আমি অ্যাটমসফিয়ার থেকে যেহেতু আমি ওয়েলপুলটাকে কন্ট্রোল করে দিচ্ছি, নাইট্রোজেন আমি অ্যাড করবো কোথা থেকে, নাইট্রোজেনকে আমি অ্যাড করবো হচ্ছে আমি শিল্ডিং গ্যাসের মধ্যে দিয়ে দিই, অনেক সময় আমি একটু প্রপার্টি এনহ্যান্সমেন্টের জন্য আমরা করে দিই, ঠিক আছে? তো আমি যদি মেটালে যদি নাইট্রোজেন থাকে, সেটা হচ্ছে আমাদের ফেরাইট কন্টেন্ট কমিয়ে দেবে, অ্যাসিক্লোফেরাইটের পরিমাণ চেঞ্জ করে দিবে, এগুলো আমরা দেখবো। তো একই সাথে আবার সমস্যা হচ্ছে আমাদের সলিডিফিকেশন ক্র্যাকিং এর চান্স বাড়িয়ে দেবে, সেটা আমরা পড়বো। আমরা কিছু আলাদা ডিফেক্ট দেখবো, সেখানে আমরা সলিউশন ক্র্যাকিং আলাদা দেখবো। তো নাইট্রোজেনের সমস্যা কি, আমরা যেটা এর আগে বলেছিলাম, নাইট্রোজেন টাফনেস, সরি, নাইট্রোজেন হচ্ছে আমাদের কি বাড়াচ্ছে, স্ট্রেংথ বাড়াচ্ছে, কিন্তু টাফনেসে সে একটু ঝামেলা করছে। ঝামেলা কিভাবে করছে, নাইট্রোজেন গুলো হচ্ছে আমাদেরকে নাইট্রেট এইভাবে করে Fe4n হিসেবে থাকতে পারে। যদি এরকম নিডল লাইক এইভাবে হয়, যেগুলোতে শার্প টিপ থাকে, সেগুলো হচ্ছে আমাদের কি হয়, আমরা যদি একটু 3-2-1 কোর্সটা একটু মনে করতে পারি, শার্প টিপ যদি থাকে সেগুলোতে আমাদের ক্র্যাক ইনিশিয়েট করার জন্য পারফেক্ট কিছু সাইট হিসেবে কাজ করে। তো এরকম যদি আমাদের থেকে যায়, তো এগুলো যদি Fe4n তৈরি করে, সেগুলো আমাদের জন্য খুবই খারাপ। যদি এই ঘটনা ঘটবে যদি আমাদের এক্সেস নাইট্রোজেন যদি আমাদের চলে আসে, না হলে ইন জেনারেল নাইট্রোজেন আসবে, নাইট্রোজেন কোথায় চলে যাবে, নাইট্রোজেন চলে যাবে হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল সাইট, ঠিক আছে?
তো আমরা যদি একটু এই ফিল্ডটা, সুমিত কি লগ ইন করতে পেরেছো? সুমিত, আবরার, সুমিত কি দেখা যায়? কেউ স্যার কি আমিও সুমিতকে ফোনে দেখতে আছি, পাচ্ছ? আমি শিওর না। স্যার কেউ কি? সুমিতকে দেখা যাচ্ছে স্যার। স্যার আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না, আমি জানি না, হয়তো তোমার এন্ডে কোনো প্রবলেম হয়েছে, কারণ বাকি যেহেতু বাকিদেরটা যেহেতু আমি পাচ্ছি, প্রবলেম তোমার এন্ডে হতে পারে, হয়তো আমি শিওর না, আমার এন্ডে হতে পারে, আমি জানি না। আচ্ছা, যেটা হচ্ছে, তবে রেকর্ড যেহেতু করছি এখান থেকে আমি পরে নিয়ে নিতে পারবে। তো নর্মালি আমরা জানি কি এখানে আমাদের দেখো ইউটিএস এবং ইলডেসেস বেড়ে গেল। আকিব জামান, তোমার ছবিটা কেন আমার এখানে দেখা যাচ্ছে? হুম। হ্যাঁ, তুমি হেডফোন চেক করে দেখো। হ্যাঁ, আকিব জামান, বলো তো, এই যে ইউটিএস ইলডেসেস এগুলো নাইট্রোজেন দেওয়াতে বেড়ে যাচ্ছে কেন? স্যার সলিড সলিউশন তৈরি করেছে সাইজে। তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পজিশনে থাকার জন্য আমরা এক্সট্রা কিছু বেনিফিট আমরা পাচ্ছি, লাইক লাইক কার্বন। আবার দেখো, এলঙ্গেশন যদি বলি বা ইম্প্যাক্টের টাফনেস যদি বলি, পি যেটা, সেগুলো আমাদের কমে যাচ্ছে কেন? ইম্প্যাক্ট লোডটা তো মেনলি হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের ডাক্টিলিটির সাথে সম্পর্ক, ঠিক না? তো এগুলো কমে যাচ্ছে, তার মানে হচ্ছে ওই যে আমাদের ক্র্যাক ইনিশিয়েট করছে, সেজন্য আমাদের হচ্ছে ওই প্রপার্টিটা আবার আমাদের খারাপ হয়ে যাচ্ছে। তার মানে টাফনেস, আমাদেরকে সেটা বলতে পারি সোজা বাংলা, টাফনেস কমে যাচ্ছে। টাফনেসটা মানে কি? অ্যাবজর্বড এনার্জি না, কতটুকু এনার্জি অ্যাবজর্ব করলো, সেটা টেন্সাইল টাফনেস। তা আমি কিভাবে করতে পারি? আমি হচ্ছে যে, যদি ফিলার ব্যবহার করি, ফিলার ওয়্যার যদি থাকে, সেটার ভিতরে যদি আমি কিছু নাইট্রেট ফর্মার দিয়ে দিই, যেগুলো হচ্ছে স্ট্রংলি নাইট্রেট তৈরি করবে, টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, জিরকনিয়াম যদি দেই, তো নাইট্রেট গুলো নাইট্রেট তারা কি করবে, তোমার যদি কোনো নাইট্রোজেন যদি তোমার ওয়েল পুলে চলেও যায়, সেই নাইট্রোজেন গুলো তখন হচ্ছে ওই, এই যে নাইট্রেট ফর্মার যেরকম কার্বাইড যেরকম ফর্মার থাকে, সেরকম নাইট্রেট ফর্মার যদি দিয়ে দিই, তাহলে সেগুলোর সাথে সে নাইট্রেট তৈরি করে ফেলবে। তার অ্যাফিনিটি বেশি থাকার জন্য সে নাইট্রেট তৈরি করে ফেলবে। নাইট্রেট যদি তৈরি করে ফেলে, তার মানে সেগুলো কি করবে, ওই অক্সাইড যেরকম হয়, সিলিকা বা অন্যান্য অক্সাইড গুলো যেরকম স্ল্যাগে চলে যাচ্ছে, সে এই নাইট্রেট গুলো তখন হচ্ছে তারা স্ল্যাগে চলে যাবে। স্ল্যাগে যদি চলে যায়, তার মানে কি, আমরা এর আগে একটা ভিডিও দেখেছিলাম না, লাস্ট সেশনাল ক্লাসে, আমরা চিজেল দিয়ে তো আমরা স্ল্যাগ গুলোকে আমরা বের করে দিলাম, ওয়্যার ব্রাশ দিয়ে আমরা এগুলোকে রিমুভ করে দিলাম, এভাবে করে আমরা বের করে দিতে পারি। ঠিক আছে? তাহলে এইসব ক্ষেত্রে আমরা টিগ মিগ এই টাইপের ওয়েল্ডিং ব্যবহার করবো, যেখানে হচ্ছে আমাদেরকে নাইট্রোজেনের কন্টামিনেশন আমি কমাতে পারবো, যদি নাইট্রোজেনের কন্টামিনেশন কমানো আমাদের কোনো টার্গেট থাকে। যদি অক্সিজেন যদি হয়, আমাদের মিগ ওয়েল্ডিং এ হচ্ছে আমাদের, আমরা অনেক সময় যেটা হচ্ছে, আমরা অক্সিজেন অ্যাড করা হয় বা কার্বন ডাইঅক্সাইড অ্যাড করা হয় আর্গন গ্যাসের সাথে, শিল্ডিং গ্যাস হিসাবে 2% মতো করে, বা আরো কম বেশিও হতে পারে, যেটা হচ্ছে আমাদের আর্কটাকে স্টেবিলাইজ করতে সাহায্য করে, স্পাটার কমায়। একইভাবে হচ্ছে আহ আমাদের ফিলার মেটালটাকেও মোটামুটি আমি একটু যেন মানে, মানে আমি হঠাৎ করে যেন সে যেন আমাদের খুব বেশি সে চলে না যায় আর কি, স্লোলি যেন আমি আস্তে আস্তে মানে আমি একটা পজিশনে ধরে রাখতে পারি, যদি হাতে দিয়ে করো আর কি, মানে করো, মানে গানের মাঝখান থেকে তো ফিলারটা বের হয় না, সেটাকে আমি আস্তে আস্তে একই পজিশনে আমি ধরে রাখার জন্য, খুব বেশি পরিমাণে যেন ড্রপলেট না হয়, সেটার জন্য আমি দেখা যাচ্ছে যে একটা আমি শিল্ডিং গ্যাস গুলো সেখানে আমাদের অনেক সময় হেল্প করে আর কি। অ্যাম্পিয়ার কারেন্ট যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় ইফেক্ট আর্কিং এর পরে, সেটার ইফেক্ট সবচেয়ে বেশি, কিন্তু একই সাথে হচ্ছে শিল্ডিং গ্যাসও আমাদের প্রোটেকশন গুলো দিচ্ছে, যে ড্রপলেটের সাইজ টাইজ গুলো সে কন্ট্রোল করে, কাইন্ড হেল্প করে। তো আমি ব্যবহার করি, অক্সিজেন ব্যবহার করি, কিন্তু সেটা সমস্যা হচ্ছে কি, আমাদের অক্সিজেন আমাদের ওয়েল পুলে চলে যেতে পারে, অক্সাইড হিসেবে আসতে পারে। তো যেটা হচ্ছে কোথা থেকে আসে, এয়ার থেকে আসে। যদি আমাদের অক্সিফুল ওয়েল্ডিং এ যদি খুব বেশি পরিমাণে অক্সিজেন ব্যবহার করি, শিল্ডিং গ্যাসে যদি আমি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি, বা হচ্ছে আমাদের যদি আমাদের যে ফ্লাক্স বা কাভারিং যেখানে থাকবে, সেখানে যে অক্সাইড যদি থাকে, সেখান থেকে হচ্ছে আমাদের ডিকম্পোজ হয়ে চলে আসতে পারে, বা স্ল্যাগ মেটালে রিয়াকশন করেও আমাদেরকে সেখান থেকেও চলে আসতে পারে। স্ল্যাগ যেটা হলো, স্ল্যাগের সাথে রিয়াকশন করে ওয়েল পুলের মধ্যে আমাদের সেখান থেকে আমাদের চলে আসতে পারে। স্ল্যাগ মেটাল রিয়াকশন আমরা পরে দেখবো। তো এখন যেটা হচ্ছে, আমাদের মেইনলি আমরা যতই ব্যবহার করি, এফসিএডব্লিউ প্রসেস হোক বা যেটা হোক, কার্বন ডাইঅক্সাইড আমরা অনেক সময় ব্যবহার করা হয় খরচ কমানোর জন্য। তো সেখানে একইভাবে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ডিকম্পোজ হয়ে সেখান থেকে আমাদেরকে অক্সিজেন চলে আসতে পারে।
অক্সিজেন আমাদের কি হতে পারে, অক্সিজেন থাকলে আমাদের সমস্যা কি, যদি স্টিল হয়, স্টিলের কথা আমরা বেশি পড়বো ওয়েল্ডিং করার সময়, আমাদেরকে অক্সিডাইজ করতে পারে। কাকে অক্সিডাইজ করতে পারে? কার্বনকে অক্সিডাইজ করতে পারে। কার্বনকে অক্সিডাইজ করতে পারে কি, বা অন্যান্য যদি এলিমেন্ট যদি থাকে তাহলে আমাদের সেগুলোকে অক্সিডাইজ করতে পারে। তো যে অক্সাইড যদি তৈরি করে, অক্সাইড তৈরি করে দুইটা কাজ করতে পারে, স্ল্যাগে চলে যেতে পারে। স্ল্যাগে যদি চলে যায় তাহলে তো খুবই ভালো, যে খুশি হব আমরা, যাক গেল, চলে গেল। যদি স্ল্যাগে যদি চলে না যায় তাহলে কি করবে, ওয়েল পুলের মধ্যে থেকে যাবে। ওয়েল পুলের মধ্যে যদি সে একটা অক্সাইড যদি থেকে যায় তখন আমাদের সেটা কি হচ্ছে, একটা ইনক্লুশন হিসেবে আমাদেরকে থেকে যাবে। যদি ইনক্লুশন হিসেবে থেকে যায় তাহলে হচ্ছে আমাদের কি হবে, আমাদের আলটিমেটলি আমাদের হার্ডেনাবিলিটি কি আমরা পড়েছি? না স্যার, আমরা পড়িনি। স্যার এখন আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। তোমার হেডফোনে মনে হয় সমস্যা ছিল তাহলে। প্রবাবলি স্যার, এখন আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি, লাউড এন্ড ক্লিয়ার। তো Okay, sir. এখন হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে আহ, এখন যেটা হচ্ছে যে আমাদের যেটা বলছিলাম যে অক্সিজেন থাকলে, অক্সিজেন যদি ডিজলভ হয়ে যায় আমরা একেবারেই, নাইট্রোজেন তাও আমরা সহ্য করতে পারি, অক্সিজেনকে আমরা একেবারেই আমরা সহ্য করব না। ঠিক আছে, অক্সিজেনকে আমরা একেবারেই সহ্য করব না। তো আমরা অক্সিজেন থাকলে সে কি করবে, খুবই বাজেভাবে কাজ করতে পারে, যে অক্সাইড তৈরি করে ফেলবে। অক্সাইড যদি তৈরি করে ফেলে, যদি কপাল ভালো হয় স্ল্যাগে চলে যায়, তার ডেনসিটি ওয়াইজ যদি স্ল্যাগে চলে যেতে পারে, ওরকম যদি আমাদেরকে, আমাদের যদি ভিতরে যদি ভাবে করে আমাদের তাকে ফ্যাসিলিটি দেওয়া হয় যে সে ভেসে ভেসে চলে গেল ফ্লাক্সের যে স্ল্যাগে, খুবই ভালো। কিন্তু সে যদি কোথাও আটকে যায় তাহলে হচ্ছে আমাদের, তাহলে ওয়েল পুলে সে থেকে যাবে। যদি ওয়েল পুলে থেকে যায় তার মানে সে ইনক্লুশন তৈরি করবে, ইনক্লুশন তৈরি করলে হচ্ছে আমাদের ফ্যাটিক ক্র্যাক তৈরি হবে, মানে ক্র্যাক ইনিশিয়েট সাইট হিসেবে কাজ করবে। তো যখন আমরা একটা কথা অক্সিফুয়েল গ্যাস ওয়েল্ডিং এর কথা যদি বলি, when too much oxygen is used the well metal has a high oxygen level but low carbon level। কেন? রোল 1 থেকে 10-এর কাছ থেকে শুনবো না আমরা, 1 থেকে 10-এর কাছ থেকে বেশি উত্তর শুনি, আমরা 11 থেকে 20-এর কাছ থেকে শুনতে চাই। এই সৌগত কি আজকে এসেছে? সৌগত, জি স্যার, আজকে তুমি আর ইউ ওকে নাও? জি স্যার, আমি এখন মোটামুটি সুস্থ আছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা তাহলে যেটা হচ্ছে 11 থেকে 20 কেউ একজন অ্যান্সার দাও। অক্সিফুয়েল ওয়েল্ডিং এ যদি টু মাচ অক্সিজেন ব্যবহার করি, ওয়েল মেটালে অক্সিজেন লেভেল বেশি হবে কিন্তু কার্বন লেভেল কম হবে, কেন? 11 থেকে 20। অক্সিফুয়েল ওয়েল্ডিং, কিন্তু আর্ক ওয়েল্ডিং এর কথা বলছি না। কেউ বলবে না কিচ্ছু? 21 থেকে 30। রোল 9। বলো। গোলাম মুর্তজা মনে হয়, নাকি ছবি দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ গোলাম মুর্তজা বলো। তো এখানে ফুল স্ক্রিন করা যায় না, না? আচ্ছা কে বলবো, যে কেউ একজন উত্তর দাও। অক্সিফুয়েল গ্যাস ওয়েল্ডিং এ যদি আমরা খুব বেশি অক্সিজেন ব্যবহার করি, ওয়েল পুল যেটা, সেখানে হচ্ছে আমাদের অক্সিজেন লেভেল বেশি হবে কিন্তু কার্বন লেভেল কমে যাবে, কেন বাবা? যে কোনো কার্বন একজন, অক্সিডাইজ হয়ে ডান যাবে। দিকে যদি আমরা খেয়াল করি, ডান দিকে টেবিলটা খেয়াল করো না, টেবিলটাতে খেয়াল করো, আমাদের বেস মেটালে কত কার্বন ছিল, কত 0.155। যখন আমাদের অক্সিজেন আমাদের বেশি থাকছে তখন দেখো কার্বন কি হচ্ছে, আমাদেরকে ওখানে কার্বনের পরিমাণ কমে যাচ্ছে না? তো এখন হচ্ছে যে কেন এটা হচ্ছে? স্যার কার্বন অক্সিডাইজ হয়ে যাবে স্যার। হ্যাঁ, কেউ তো কার্বন দিলে গ্যাস ফর্ম করাটা বাবল আউট হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ সেটাই, আমি ওই যে উপরে লাইনে আমরা সেটাই বললাম, কার্বনটাকে অক্সিডাইজ করে দিবে। একটু শোনো, মন দিয়ে একটু শোনো। জানি একটু আগ্রহ কম, যদি স্যাটিসফ্যাক্টরি নন স্যাটিসফ্যাক্টরি যদি হয় পার্সিয়াল, শুধু একটু আগ্রহটা কম হবে, কিন্তু তারপর আমরা একটু চেষ্টা করি। আমরা জানি না যদি সিচুয়েশন ডিফারেন্ট হলে আমরা কি হবে, আমি জাস্ট এমনি বললাম। কিন্তু তারপর আমাদেরকে সবভাবে প্রিপেয়ার থাকা ভালো, ঠিক না? তো এখন থেকে ওয়েল্ডিং এর আমাদের কিন্তু প্রসেস গুলো পড়া শেষ, এখন কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ওয়েল্ডিং কোর্সের কিন্তু বাকি অংশ ডিফারেন্ট। এখন কিন্তু প্রসেস নিয়ে আর কোনো কথা হবে না, এখন হচ্ছে প্রসেস গুলোর আফটারম্যাথ। প্রসেস গুলোতে আমরা কি পাচ্ছি, মেটালার্জিক্যাল এফেক্ট গুলো আস্তে আস্তে আমরা দেখতে থাকবো। তো যদি আমরা খুব বেশি অক্সিজেন ব্যবহার করি, আমরা দেখছি কি আমরা অক্সিফুয়েল ওয়েল্ডিং এ আমরা কি টাইপের গ্যাস ব্যবহার করতে পারি, তিন টাইপের আমরা ব্যবহার করতে পারি না। আমরা গ্যাসটাকে আমরা 3 রকম ভাবে ব্যবহার করতে পারি নাকি? আমরা কি করতে পারি, অক্সিজেনের পরিমাণ বাড়াতে পারি, অক্সিজেন অ্যাসিটিলিনের রেশিও আমরা সেম রাখতে পারি, অথবা অ্যাসিটিলিনের পরিমাণ আমরা বাড়াতে পারি। যদি আমরা খুব বেশি পরিমাণে অ্যাসিটিলিন দেই তাহলে কি হবে, ওয়েল পুলে আমাদের কি হবে, অক্সিজেন আমাদের বাড়বে না, কিন্তু আমাদের তখন আবার কার্বন আমাদেরকে তখন বেড়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের ইফেক্ট আর কি, যে আমরা কি চাই সেটাকে আমাদেরকে আগে ডিটারমাইন করতে হবে, সেইটা ডিটারমাইন করে সেই অনুযায়ী হচ্ছে আমি ওয়েল্ডিং করব। আমি জানলাম যে আচ্ছা ঠিক আছে, আমি টিক ব্যবহার করতে পারি, মিক ব্যবহার করতে পারি, অক্সিফুয়েল ওয়েল্ডিং ব্যবহার করতে পারি। এখন কোথায় কখন কি ব্যবহার করব সেগুলো হচ্ছে আমরা এখন আস্তে আস্তে আমরা শিখছি। যেরকম আমরা একটা জিনিস আজকে কি দেখলাম, আমরা শিল্ডিং গ্যাস হিসেবে নাইট্রোজেন কখন ব্যবহার করব, কখন ব্যবহার করব না। কখন ব্যবহার করব আমরা শিল্ডিং গ্যাস হিসেবে নাইট্রোজেন, কোন টাইপের অ্যালয়তে ব্যবহার করব, যারা নাইট্রাইট ফর্ম করার টেন্ডেন্সি কম। যেরকম হচ্ছে কপার নিকেল টাইপের যদি হয় সেসব জায়গাতে আমি কি ব্যবহার করব, চোখ বন্ধ করে আমি নাইট্রোজেন নিয়ে নিব, তাই না? কিন্তু যদি আমরা স্টিলে যদি আমরা নাইট্রোজেন ব্যবহার করতে চাই, আমাদেরকে এক্সট্রা প্রিকশন নিতে হবে যেন আমাদের স্ল্যাগ যেন একটু বেশি তৈরি হয়। এভাবে করে আমাদেরকে চিন্তা করতে হবে। স্যার আমার কথা শুনতে হ্যাঁ। পাচ্ছেন? স্যার হ্যাঁ পাচ্ছি। আমার একটা প্রশ্ন হলো যে কোন মেটালে নাইট্রোজেন, কোন মেটালে হাইড্রোজেন, কোন মেটালে অক্সিজেন বেশি ডিসলভ হয়ে যায়, সেটা কি স্যার ধরুন আমরা পিরিয়ডিক টেবল দেখে কি আমরা স্যার চট করে বলে ফেলতে পারবো? না মনে হয়, কারণ এগুলো তো তোমার ডিফিউশন রেটের সাথে একটা সম্পর্ক আছে না, যে কি পরিমাণ হতে পারে। পিরিয়ডিক টেবল এবং ক্রিস্টাল স্ট্রাকচার এই দুটো একসাথে নিয়ে কি বলা যেতে পারবে? না মনে হয় তুমি শুধু এটা দিয়ে বলতে পারবে না। যেরকম মনে করো আমার, কারণ ডিফিউশন একটা খুব বড় একটা ইস্যু থাকবে। তো আমি কারণ এভাবে করে কোনো সিঙ্গেল ভাবে তুমি চার্ট বানাতে পারবা না যে এটার জন্য এটা, কারণ হচ্ছে যে আমি মনে করো যদি বলি আমি স্টিলের জন্য বললাম যে নাইট্রোজেন খারাপ, কিন্তু আসলে কতটুকু খারাপ, আবার স্টেনলেস স্টিলে আমার নাইট্রোজেন কিন্তু আমাদের জন্য দরকার আছে, যদি আমাদের অস্টেনেটিক হয়, আমাদের অস্টেনেটিক স্টেবিলাইজেশন হবে, ঠিক না? তো সেজন্য আমি ভালো খারাপ কিন্তু আমি এক কথায় বলতে পারবো না কোনোটাই, যে কোনোটা ভালো কোনোটাই খারাপ। তো আমি হচ্ছে কেস টু কেস বেসিসে আমাদেরকে আগাতে হবে সবসময়, ঠিক আছে? মনে করো যেরকম আমাদেরকে যে গ্যালভানিক করোশনে আমাদের যেরকম হচ্ছে অ্যাফিনিটি, আমাদের একটা চার্ট আছে, আমরা চার্ট থেকে বলে দিতে পারছি যে এটা ভালো এটা জি স্যার, চার্ট আছে। হ্যাঁ, কিন্তু মানে যখন ওয়েল্ডিং এর জন্য আমি এটা বলতে পারবো না, কারণ শুধুমাত্র ওয়েল্ডিং এর টেম্পারেচারের উপর নির্ভর করবে, অনেক কিছু ফ্যাক্টর থাকবে, ডিফিউশন কতটুকু হচ্ছে, আমাদের ওয়েল্ডিং এর টেম্পারেচার কি হচ্ছে, তুমি ওয়েল্ডিং এর ক্রাইটেরিয়া কি টাইপের তুমি ব্যবহার করছো, তোমার যদি কোটিং থাকে সেই কোটিংটা কি আছে, সেই সবকিছু তোমাকে নিয়ে তোমাকে তখন বসে হিসাব করতে হবে। তার মানে স্যার আগে থেকে আমার বলা উপায় নেই, যেমন স্যার যদি হয়। হ্যাঁ বলো। যেমন স্যার আপনি বলেন যেমন যে কপার এবং নিকেল নাইট্রোজেনকে ডিসলভ করতে পারে না। আমি তো স্যার পিরিয়ডিক টেবল থেকেই আমি এটা বলতে পারতাম না যে আমাকে কপার বা নিকেল বেসড অ্যালয় গুলো ওয়েল্ড করার জন্য আমি নাইট্রোজেন শিল্ডিং গ্যাস নির্দ্বিধায় দিতে পারি। এটা তো স্যার একটা এমপিরিক্যাল ফ্যাক্ট। এখন স্যার থিওরিটিক্যাল ফ্যাক্ট দিয়ে যদি শিল্ডিং গ্যাস এস্টিমেট করা যেত, তাহলে হয়তো আমরা এই এলিমেন্টটা দেখি আর টেম্পারেচার দেখি হয়তো আমরা বলে ফেলতে পারতাম যে এখানে যেহেতু এই মেটালটা ইউজ করা হচ্ছে সুতরাং আমরা এই শিল্ডিং গ্যাস দিতে পারবো। মানে এরকম একটা ইউনিফাইড অ্যাপ্রোচ থাকলে ভালো হতো। না এরকম নাই, ওই সেটাই বললাম যে গ্যালভানিক সিরিজ যেরকম আমাদেরটা আছে, আমাদেরকে আমি ওখান থেকে বলে দিতে পারছি যে আমি কোনটা হলে আমি করোশন হবে বা কোনটা হলে করোশন প্রিভেন্ট করবে। তো করোশনের বেলা বা ওরকম বেলা আছে, কিন্তু ওয়েল্ডিং এ আমি এভাবে করে বলতে পারবো না, কারণ ডিসলভ জিনিসটা আসলে শুধু সিঙ্গেল ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করবে না, ঠিক আছে? তো এখন যদি দেখি আমরা যেটা হচ্ছে, যদি অক্সিডেশন যদি হয়, অক্সিডেশন হলে আমাদের হচ্ছে দেখো যত বেশি আমাদের অক্সিজেন থাকবে ওয়েল পুলে, তত হচ্ছে আমাদের ইউটিএস থেকে শুরু করে সবকিছু আমাদের হ্যাম্পার হবে, কারণ এটা হচ্ছে ইনক্লুশন যদি থেকে যায় সে হচ্ছে আমাদের ক্র্যাক ইনিশিয়েট করা সাইট হিসেবে তারা কাজ করবে।
আবার একইভাবে যেটা হচ্ছে আমাদের যদি অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম অ্যালয় যদি হয়, সেখানে হচ্ছে সারফেস হচ্ছে আমাদের অক্সাইড লেয়ার থাকবে। অক্সাইড লেয়ার যদি হয় সেগুলো হচ্ছে আমাদেরকে সেগুলো ভেঙে ভেঙে আমাদের ওয়েল পুলে চলে যেতে পারে। যদি ওয়েল পুলে চলে যায় একইভাবে আমাদেরকে প্রপার্টিকে সে আমাদের হ্যাম্পার করবে। এখন যদি আমরা দেখি এখানে গ্রাফটা যেটা হচ্ছে ওয়েল্ড লেন্থ পজিশন, মানে আমি আস্তে আস্তে ওয়েল্ডিং করছি, ওয়েল্ডিং করার সময় ওয়েল্ড লেন্থ হচ্ছে মনে করো আমি একটা দুটো প্লেট জোড়া দিচ্ছি, বাট ওয়েল্ড করতেছি, তো সেটা হচ্ছে লেফট টু রাইট আমরা মনে করে যাচ্ছি। তো 0 থেকে আস্তে আস্তে মনে করো 160 মিলিমিটার দেখানো আছে। তো এইখানে যদি আমরা দেখি যত সময় যাচ্ছে আমাদের হার্ডনেস তত বাড়তেছে। আবার উপর যদি দেখি যত সময় যাচ্ছে আমাদেরকে আস্তে আস্তে অক্সিজেন কমতেছে, সিলিকন বা ম্যাঙ্গানিজের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। এটা হচ্ছে আমাদের SMAW প্রসেস। হ্যাঁ, ফিগারটা খেয়াল করো, আমি ওয়েল্ডিং শুরু করলাম, ওয়েল্ড পুলের মধ্যে আস্তে আস্তে আমি মনে করি ওয়েল্ডিং করতে করতে লেফট টু রাইট যাচ্ছি বা রাইট টু লেফট যাচ্ছি। আমি ওয়েল্ড করতে করতে 160 মিলিমিটার 200 মিলিমিটার যখন করে যাচ্ছি, যত যাচ্ছি হার্ডনেস আমার একটু বেড়ে যাচ্ছে, অক্সিজেন একটু কমে যাচ্ছে, সিলিকন এবং ম্যাঙ্গানিজ একটু আমার বেড়ে যাচ্ছে। কেন? যদি একটু কারণটা আমরা চিন্তা করি, যত আমি ওয়েল্ডিং করছি ওয়েল্ড মেটাল ড্রপলেট সাইজ আস্তে আস্তে বেড়ে যেতে পারে। কেন বেড়ে যেতে পারে? কারণ কি, শুরুতে যা ছিল আমার অ্যাম্পিয়ার থাকে যা থাকুক, যত একটা পার্টিকুলার অ্যাম্পিয়ার তো আমার ফিক্সডই থাকবে। তো আস্তে আস্তে ওয়েল পুলের এনভায়রনমেন্টটা কি, ওয়েল পুলের ওই জায়গাটা আস্তে আস্তে অনেক সে হিট আপ হয়ে থাকতেছে না? তো সেই অ্যাডেড ওই অ্যাটমসফিয়ার থেকেও তো আমাদের একটু পরিমাণে টেম্পারেচার একটু রাইজ করবে। হ্যাঁ, টেম্পারেচার যদি ভাবে রাইজ করে তার মানে কি আমাদের ড্রপলেট গুলো আস্তে আস্তে একটু বড় হবে। ড্রপলেট বড় হওয়া মানে কি, কনজিউম বেশি হচ্ছে ইলেকট্রন, তাই না? ড্রপলেট বড় হওয়া মানে কি আমাদের আমাদের ইলেকট্রন গুলো কনজিউম বেশি হচ্ছে। তো আমাদের হয়ে যখন ড্রপলেট যখন পড়ে যাবে তার মানে কি, আমি যদি সারফেস এরিয়া চিন্তা করি একটা পার ইউনিট ভলিউমে, সারফেস এরিয়া কি আমার কমে গেল না? সারফেস এরিয়া যদি আমার Yes, কমে sir. যায়, সারফেস এরিয়া যদি আমার কমে যায় তার মানে কি, ইফেক্টিভ যদি বলি অক্সিজেন কতটুকু আস্তে আস্তে যত আমার সারফেস এরিয়া কমে যাবে তত আমার ইফেক্টিভ অক্সিজেনের পরিমাণ, অ্যাবজর্ব হওয়ার পরিমাণ, ডিজলভ হওয়ার চান্স তত আমার ড্রপলেটের মাধ্যমে অত ডিজলভ হওয়ার চান্স তত আমার কমে যাবে, ঠিক না? কারণ অক্সিজেনটাকে যদি আসতে হয় বেশির ক্ষেত্রে সে আসবে কোত্থেকে? ওয়েল পুলটাকে তো আমি তো অক্সাইড দিয়ে স্ল্যাগ দিয়ে ঢেকে রাখছি। তার মানে ওই যে আমার যখন কনজিউমার ইলেকট্রোড থেকে যখন ড্রপলেট হয়ে হয়ে স্প্রে হোক বা ড্রপলেট হোক যখন পড়তে থাকবে সেখান থেকে তো আমার বেশিটা আসবে, অ্যাটমসফিয়ারের সাথে কন্টামিনেশন বেশি হবে, তাই না? যার জন্য যত আমি ওয়েল্ডিং করতে থাকবো আস্তে আস্তে আমাদের গ্লোবুলার যদি হয় ট্রান্সফার মোডটা, গ্লোবুলার যদি হয় গ্লোবিউল গুলো আস্তে আস্তে একটু বড় হতে থাকবে। কারণ হচ্ছে বেশি পরিমাণে আমাদেরকে সেখানে গ্লোবিউলের সাইজটা যত বড় হবে তার মানে যত তার ভলিউমটা বাড়ছে, আমাদের হচ্ছে এফেক্টিভ সারফেস এরিয়া যদি কমে যায় অক্সিজেন ডিজলভের পরিমাণ আমার সেখানে কমে যাবে। অক্সিজেন ডিজলভ যদি কমে যেতে থাকে একই সাথে হচ্ছে সে আমাদেরকে নাইট্রোজেন এবং সিলিকন ট্রান্সফারটাকে সে কিভাবে সে বাড়ছে কিভাবে আমাদের, যদি আমাদেরকে, কারণ ওয়েল্ড পুলে নাইট্রোজেন না ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ এবং সিলিকন আমার কোথা থেকে আসবে? সিলিকন এবং ম্যাঙ্গানিজ আমার আসবে হচ্ছে আমাদের কনজিউমার ইলেকট্রোড থেকে আসবে। যদি ভলিউম আমাদের বেড়ে যাচ্ছে ওই কনজিউমার ইলেকট্রোড থেকে আমার মনে করো এইগুলো আসলো, কারণ কি আমরা ইলেকট্রোড এবং বেস মেটাল আমরা কাছাকাছি কম্পোজিশনে রাখি, ঠিক না? এটা আমরা পড়েছি ইলেকট্রোড যখন আমরা যে চ্যাপ্টার পড়ার সময়। তাহলে ম্যাঙ্গানিজ এবং সিলিকন আসলো কিন্তু সে হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করার তার চান্সটা কমে যাচ্ছে না? তার মানে কি ওয়েল পুলে আমার ম্যাঙ্গানিজ এবং সিলিকন পরিমাণ খুব কম লেভেলে হোক, পিপিএম লেভেলই হোক বা যেই লেভেলই হোক, আমার একটু পরিমাণ হলো আমাদের আস্তে আস্তে ওয়েল পুলে আমাদের বাড়তে থাকবে। এটা কিন্তু বলতেছি আমি ওয়েল্ডিং করে যাচ্ছি তখন কিন্তু আমার আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? মানে আমি ওয়েল্ডিং শুরু করলাম মনে করো 0 মিলিমিটার থেকে, আমি ওয়েল্ডিং করতেছি, আমি দুটো মাঝখানে দুটো বাট ওয়েল্ড করছি, আমি মনে করো 500 মিলিমিটার পর্যন্ত করবো। 500 মিলিমিটার পর্যন্ত যেতে যেতে আমার আস্তে আস্তে আমাদের বাড়তে থাকবে। এখন
কতক্ষণ এটা বাড়বে? স্যার নেক্সট ক্লাসে একটা সিটি আছে। শিল্ডেড আর্ক ওয়েল্ডিং, সরি আমি আসলে ফোন এরপর থেকে আমি ওটা অফ করে দিয়ে বসতে হবে, সিম অফ করে দিয়ে বসতে হবে। আমি আমার শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। ইয়েস স্যার, আমাদের- নেক্সট ক্লাসে সিটি আছে আমাদের হ্যাঁ। একটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ শেষ করেছি, এই স্লাইডই শেষ। তো তার মানে এটা দেখো, এখন আমাকে বলো এটা কি যতক্ষণ পর্যন্ত আমি ওয়েল্ডিং করে দেবো পুরো সময় কেমন এটা পারবে? আমি একদম মনে করো শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং করছি বা ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং করছি, ঠিক আছে, ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং করছি, আমি ওয়েল্ডিং 0 থেকে একদম ওয়েল্ডিং শেষ করা পর্যন্ত পুরোটা সময় কি আমার হার্ডনেস এভাবে বাড়বে? এই যেই যুক্তি দেখালাম সেই যুক্তিতে, বা পুরোটা সময় কি আমার অক্সিজেন কমবে? ইয়েস অর নো, জাস্ট ইয়েস অর নো। নো স্যার। কেন? কেননা একটা সময় গিয়ে ওই গ্লোবাল সাইজ, হিট লস, এগুলো একটা ইকুইলিব্রিয়াম লেভেলে চলে আসবে, তখন না না ঠিক আছে, আমরা আরেকটু সহজভাবে চিন্তা করি, আমি ইলেকট্রোডকে আমার চেঞ্জ করতে হবে, তাই না? যখনই আমি জি, স্যার। ইলেকট্রোড চেঞ্জ করবো তখনই কিন্তু আবার আমি ব্যাক টু দ্য জিরো পজিশনে চলে গেলাম, যে আমার ইলেকট্রোডটা অলরেডি অত বেশি আর হিট আপ আর নাই, ঠিক না? আমরা কিন্তু আবার শুরুর কন্ডিশনে চলে গেলাম, বুঝতে পারছো? কারণ জি, আমি স্যার। তো ইলেকট্রোড চেঞ্জ করতেই হবে, ইলেকট্রোড চেঞ্জ করা মানে কি আমি ব্যাক টু দ্য জিরো, আমাকে টেম্পারেচারটা আর ইলেকট্রোড আর এক্সট্রা হিটেড আপ নাই, আমি অ্যাম্পিয়ার থেকে যতটুকু হবে, আর্কিং হলে যতটুকু হবে ততটুকু আবার হবে। তো এইটাই হচ্ছে যে আমার কন্টিনিউয়াসলি যে আমার হার্ডনেস বাড়তেই থাকবে সেটা না, কারণ আমি তো ইলেকট্রোড তো আমাকে চেঞ্জ করতেই হবে। তো ঠিক আছে, তাহলে আজকে শেষ। আমি আজকে অ্যাটেন্ডেন্সটা আমি আমাকে সৌগতকে আমি আজকে একটু রিলিফ দেই। আমি আবরারের সাথে যেহেতু কন্ট্যাক্ট করছিলাম, আবরারকে একটু রিকোয়েস্ট করবো, তুমি একটু, আমি অ্যাবসেন্ট যাদেরকে বলবো তুমি একটু লিখে রাখো, হ্যাঁ আমাকে সেটা, ওকে স্যার। আমাকে সেটা তুমি হচ্ছে যে জাস্ট কনভারসেশনে বা চ্যাটে করে আমাকে পাঠিয়ে দিও। আমি একটু যাই, একটু দেখি অ্যাটেন্ডেন্ট কারা আছো। আনোয়ার অ্যাবসেন্ট, ইভান অ্যাবসেন্ট, স্টুডেন্ট নাম্বার 1, ইয়েস স্যার। প্রেজেন্ট স্যার। 3, Present, sir. 4, প্রেজেন্ট স্যার। 5 অ্যাবসেন্ট। আচ্ছা 5 কে অ্যাবসেন্ট দিও না, 5 কে হচ্ছে এটা আমি, আচ্ছা 5 অ্যাবসেন্ট লিখে একটা ব্র্যাকেটে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখো, জাস্ট আজকে ছিল না সেটা জানার জন্য, আমাকে ইমেল করে রেখেছিল। 6, 7, 8 অ্যাবসেন্ট, 7 and 8 absent, 9, Yes, sir. 10, Yes, sir. 11, 12, 13, Present, sir. Yes, sir. Present, sir. Present, sir. 14 absent, 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, 19, 20 absent, Yes, sir. 21, 22, 23 absent. Yes, sir. 21, sir. Sir, 22. Sir, 18. হ্যাঁ Sir, 24 18. হ্যাঁ 18 দিয়েছি তো, আমি তো অ্যাবসেন্ট বলিনি তোমাকে। 24, 25, 26 absent, Yes, sir. 24, sir. 27, 28, 29, 30, Yes, sir. Yes, sir. 29. 30, 31, Yes, sir. 2, 32 Yes, sir. permanent, 33, 34, 35, Yes, sir. 33. Yes, sir. 35 এই প্রেজেন্ট ছিল, সে মনে হয় অ্যাবসেন্ট হয়ে গেছে কোনো কারণে। 36 কি আছো? কেউ কি খেয়াল করছো? 35 হ্যান্ড 36, রেজ করেছে। আচ্ছা 36 অ্যাবসেন্ট, 37, 38 absent, 38 absent, Sir, 37. Present. 39, 40, Yes, 41, sir. 39, sir. 40, sir. Yes, sir. 42, 44, 42 sir, present 42. হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, 44, 45, 46, Yes, sir. 44, sir. 46 absent, 47, 48, 48 absent, Present, sir. 49, Present, sir. 50, Yes, sir. 49, 50, হ্যাঁ
50 শফিক কথা বলতে না পারলে হ্যান্ড রেজ করো শফিক রেজ ইউর হ্যান্ড আচ্ছা কোনো কারণে সমস্যা হচ্ছে সে প্রেজেন্ট হ্যাঁ স্যার আচ্ছা, 50 তাহলে হ্যাঁ 50 আচ্ছা ঠিক আছে আবরার তুমি কাইন্ডলি নিয়েছো নোট ডাউন করেছো ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি আমাকে একটা কনভারসেশনে পাঠিয়ে দিও চ্যাটে পাঠিয়ে দিও কনভারসেশন বা চ্যাট যেটাই বলো আর সরি আজকে আমার একটু টাইম বেশি হয়ে গেল তোমাদের কি 10টায় ক্লাস আছে ইয়েস স্যার। কার সাথে ক্লাস সো হিউম্যানিটিজ এক একজনের এক একটা। ও সবারই আছে নাকি আমার মনে হয় এক গ্রুপের হয়তো নাই মনে হয় ঠিক না সবারই আছে। তোমরা 3 গ্রুপ না তোমরা কি 3টে নিয়েছিলে না স্যার 2টা। ও আচ্ছা ও আচ্ছা আর একটা তো মনে হয় অ্যাডভান্স ইংলিশ মনে হয় না ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে ডেভেলপমেন্ট স্টাডিজ যেটা সেই কোর্সটা নিচ্ছ তোমরা তাহলে ভেরি গুড এটা মাঝখানে আগে কয়েক বছর কেউ নেয়নি পরে 12-13 সাল থেকে আবার নেওয়া শুরু করেছে তো ঠিক আছে তাহলে সরি তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো বেস্ট অফ লাক হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে শেষ তোমরা লিভ নাও কাইন্ডলি প্লিজ